বিয়ের মণ্ডপ থেকে উধাও হয়ে গেল কন্যা। মধ্যরাতের রাস্তায় মিলল এক অচেনা যুবক। তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। এটা একটা সত্যি ঘটনা, ঢাকার মিরপুর থেকে। বন্ধুরা, মিরপুরের সেই রাত অন্য সব রাতের চেয়ে একদম আলাদা ছিল। পুরো গলি রংবেরঙের ঝালর, লাইট আর ফুলের মালায় ঝলমল করছিল। বাড়ির সামনে বিশাল প্যান্ডেলে সানাইয়ের মিষ্টি সুর বাতাসে ভেসে বেড়াচ্ছিল। ঢোলকের তালে মহিলারা দিয়ের গান গাইছিলেন। আশপাশের বাচ্চারা পটকা ফাটিয়ে দৌড়াদৌড়ি করছিল। পাড়ার বয়স্করা চেয়ারে বসে বড়যাত্রীর আগমনের প্রস্তুতি দেখছিলেন। প্রতিটি মুখে উৎসাহ, প্রতিটি কণ্ঠে আনন্দ। সবাই অপেক্ষা করছিল সেই মুহূর্তের, যখন কন্যা মণ্ডপে প্রবেশ করবে। এটা ছিল সাইমার বিয়ে। বাড়ির ভিতরে প্রথম তলার একটা ঘরে সে লাল জোড়া পরে আয়নার সামনে বসেছিল। কপালে ঝকঝকে মাথার টিপ, হাতে গাঢ় মেহেন্দি, গলায় ভারী হার, চোখে কাজল, সব মিলিয়ে তাকে একদম নিখুঁত কন্যা বানিয়ে তুলেছিল। কিন্তু তার মুখের হাসি ছিল জোর করে আনা। চোখে সেই আলো ছিল না যা নতুন জীবন শুরু করতে যাওয়া মেয়ের চোখে থাকার কথা। সেখানে ছিল শুধু গভীর ভয় আর অকথিত অস্থিরতা। আয়নায় নিজেকে দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যেন সামনে বসা মেয়েটা সে নিজে নয়, বরং অন্য কেউ, যাকে পরিস্থিতি সাজিয়ে অচেনা পথে ঠেলে দিয়েছে। নিচ থেকে ভেসে আসা সানাইয়ের সুর তাকে খুশি দিচ্ছিল না, বরং একটা অদ্ভুত আতঙ্ক দিচ্ছিল। প্রতিটি সুর তাকে মনে করিয়ে দিচ্ছিল আর মাত্র কয়েক মিনিট পর তার জীবন চিরতরে বদলে যাবে। 2 মাস আগেও সবকিছু ভিন্ন ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার জন্য ব্যস্ত ছিল। চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, মা বাবার ভরসা হবে। কিন্তু বাবার ব্যবসায় হঠাৎ বড় লোকসান হলো। ঋণ বেড়ে গেল, বাড়ির পরিবেশ পাল্টে গেল। ঠিক সেই সময় এক আত্মীয় একটা ধনী পরিবারের সম্বন্ধ নিয়ে এলো। ছেলে সচ্ছল ছিল, পরিবার সম্মানিত ছিল, আর সবচেয়ে বড় কথা, যৌতুকের কোনো চাপ ছিল না। পরিবার এটাকে ভগবানের আশীর্বাদ মনে করল। শুধু একটা প্রশ্ন কেউ করল না, সাইমা কি চায়? সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মায়ের ভিজে চোখ আর বাবার ভাঙা গলা দেখে চুপ করে গেল। তার মনে হলো হয়তো এটাই তার দায়িত্ব, হয়তো পরিবারের খুশির জন্য নিজেকে আপোষে ঢেলে দেওয়াই সঠিক। কিন্তু যত দিন যাচ্ছিল, বিয়ের দিন যত কাছে আসছিল, তার ভিতরের ভয় তত বাড়ছিল। দরজায় টোকা পড়ল। তার খালা হাসতে হাসতে ভিতরে এলো আর বলল, বিটিয়া, পণ্ডিতজি ডাকছেন, মুহূর্ত বেরিয়ে যাচ্ছে। ঘরে বান্ধবীরাও এসে পড়ল। কেউ ঘোমটা ঠিক করছিল, কেউ ছবি তুলছিল। সবার মুখে খুশি, কিন্তু সাইমার বুক যেন বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল। ঠিক তখনই তার চোখ পড়ল জানালার দিকে। জানালার বাইরে গলির পেছনের রাস্তা অন্ধকারে নিস্তব্ধ পড়েছিল। সেখানে কেউ ছিল না, কোনো শব্দ নেই, কোনো বাঁধন নেই। তার ভিতরে হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো ঝলকে উঠল। এখনও কি দেরি হয়ে যায়নি? সে গভীর নিঃশ্বাস নিল। বুক এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল সবাই শুনে ফেলবে। বাইরে সানাই আরও জোরে বাজতে লাগল। লোকেরা কন্যাকে ডাকছিল, কিন্তু সেই সোরের মাঝেই সে চুপচাপ ঘোমটা সরালো, ভারী লেহেঙ্গা সামলালো আর আস্তে আস্তে জানালা খুলে দিল। পরের মুহূর্তেই সে পেছনে ফিরে ঘরটাকে শেষবার দেখল। সেই ঘর যেখানে সে ছোটবেলা কাটিয়েছে, যেখানে তার স্বপ্ন বেড়ে উঠেছে। চোখে জল এলো, কিন্তু এবার ভয়ের থেকে বেশি সাহস ছিল। আর তারপর সে জানালা দিয়ে বাইরে নেমে গেল। কয়েক মিনিটের মধ্যেই বিয়ের বাড়ি হইচইয়ে ভরে গেল। কন্যা নিখোঁজ। লোকেরা দৌড়াচ্ছিল, ফোন করা হচ্ছিল, প্রশ্ন উঠছিল, কিন্তু ততক্ষণে সাইমা সেই দুনিয়া থেকে অনেক দূরে চলে গিয়েছিল। ঢাকার রাস্তায় দৌড়াতে দৌড়াতে তাকে প্রথমবার খোলা হাওয়া অনুভব হলো। রাতের ঠান্ডা হাওয়া তার মুখে আছড়ে পড়ছিল। ভারী লেহেঙ্গা তার পাকে আটকে দিচ্ছিল, তবুও সে থামতে চাইছিল না। তার জানা ছিল না সে কোথায় যাচ্ছে। শুধু এইটুকু জানা ছিল যে সে সেই জীবনে আর ফিরবে না, যেটা সে নিজে বেছে নেয়নি। দৌড়াতে দৌড়াতে সে কমলাপুর রেল স্টেশনের কাছে পৌঁছে গেল। স্টেশন সব সময়ের মতো জেগেছিল। চাওয়ালাদের ডাক, যাত্রীদের ভিড়, আসা যাওয়া ট্রেনের সিটি, সবকিছু স্বাভাবিক ছিল, শুধু সে ছাড়া। সে ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল, কিন্তু নিজেকে পুরোপুরি একা অনুভব করছিল। এখন ভয় ধীরে ধীরে প্রবল হয়ে উঠছিল। সে ভাবল, এরপর কি হবে? বাড়ির লোকেরা কি করবে? সমাজ কি বলবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন সে যাবে কোথায়? ঠিক তখনই পেছন থেকে একটা শান্ত গলা ভেসে এলো, আপনি ঠিক আছেন? সে চমকে ঘুরল। সামনে সাধারণ জামাকাপড় পরা একটা যুবক দাঁড়িয়েছিল। তার মুখে কৌতূহল নয়, চিন্তা ছিল। সে আস্তে করে পানির বোতল এগিয়ে দিল আর বলল,
আপনি অনেক ঘাবড়ে গেছেন মনে হচ্ছে, আগে পানি খেয়ে নিন। এত সাধারণ সহানুভূতি সেই মুহূর্তে তার কাছে সাপোর্টের মতো লাগলো। কাপা হাতে সে বোতলটা নিল। প্রথমবার মনে হলো এই ভিড় ভরা দুনিয়ায় কেউ তাকে মানুষের মতো দেখছে, তামাশা বানিয়ে নয়। যুবকটা হালকা হাসি দিয়ে বলল, ভয় পাবেন না, আমি শুধু সাহায্য করতে চাই, আমার নাম রাহাত। কিছুক্ষণ চুপ থাকার পর সাইমার ঠোঁট কেঁপে উঠল, আর সে খুব আস্তে বলল, আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি। রাহাতের চোখে বিস্ময় ফুটে উঠল, কিন্তু সে কোনো প্রশ্ন করল না, শুধু শান্তভাবে তাকে দেখতে থাকল, যেন বুঝে গেছে যে এই গল্পের পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। স্টেশনের ভিড় নিজের পথে চলতে থাকল, কিন্তু সেই রাতে কমলাপুর রেল স্টেশনের এক কোণে দুজন অচেনা মানুষের দেখা হওয়ায় এমন একটা গল্পের শুরু হয়ে গেল, যেটা শুধু তাদের জীবনই নয়, অনেক মানুষের চিন্তাভাবনা বদলে দেবে। কমলাপুর রেল স্টেশনের রাত সব সময়ের মতো জেগেছিল, কিন্তু সাইমার ভিতরে যেন সব কিছু থেমে গিয়েছিল। প্ল্যাটফর্মে দৌড়ানো মানুষ, চাওয়ালাদের ডাক, ট্রেনের গড়গড় শব্দ, সব কিছু তার কানে ঝাপসা হয়ে গিয়েছিল। তার সামনে দাঁড়ানো রাহাত শান্ত ছিল, যেন তার কোনো তাড়াহুড়ো ছিল না। সে কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করেনি, কৌতূহল দিয়ে তাকে ঘিরে ধরেনি, শুধু যতটুকু দরকার ঠিক ততটুকুই বলেছিল। সাইমা পানির কয়েক ঢোক খাওয়ার পর অনুভব করল যে তার নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু মনের ভিতরের ঝড় এখনও শান্ত হয়নি। বারবার মনে পড়ছিল যে কিছুক্ষণ আগেও সে কন্যা ছিল, আর এখন একটা অচেনা শহরের ভিড়ে একা দাঁড়ানো মেয়ে, যার কাছে কোনো পরিকল্পনা নেই, কোনো ঠিকানাও নেই। রাহাত আস্তে করে জিজ্ঞেস করল, আপনি কোথাও যেতে চান? আমি অটো ডেকে দিই। এই প্রশ্ন শুনে সে চুপ করে গেল। সত্যি কথা এই যে তার নিজেরও জানা ছিল না কোথায় যাবে। বাড়ি ফেরা সম্ভব ছিল না, কারণ সেখানে এখন প্রশ্ন, রাগ আর অপমান তার জন্য অপেক্ষা করছে। কোনো বন্ধুর বাড়িতে যাওয়াও কঠিন ছিল, কারণ বিয়ের খবর ইতিমধ্যে সব আত্মীয়স্বজনের মধ্যে ছড়িয়ে গিয়েছে। সে প্রথমবার অনুভব করল যে স্বাধীনতার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল, কিন্তু তার পরের পথটা খুবই কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর সে খুব আস্তে বলল, আমার জানা নেই কোথায় যাব। রাহাত তার দিকে তাকালো, তার চোখে সহানুভূতি ছিল, দয়া নয়। সে কাছের একটা বেঞ্চের দিকে ইশারা করে বলল, আপনি বসে পড়ুন, যতক্ষণ না আপনি ঠিক করেন আমি এখানেই আছি, ঘাবড়াবেন না। তার কথায় এমন সরলতা ছিল যে সাইমা অনায়াসে বসে পড়ল। সে নিজেও অবাক হয়ে গিয়েছিল যে একটা অচেনা ছেলের ওপর এত ভরসা কি করে করছে, কিন্তু সেই সময় তার কাছে ভরসা ছাড়া আর কোনো বিকল্পও ছিল না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। তার শব্দ যেন সেই নীরবতাকে ভরিয়ে দিচ্ছিল। অবশেষে রাহাত হালকা হাসি দিয়ে বলল, যদি খারাপ না মনে করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি, আপনি এত বড় সিদ্ধান্ত কেন নিলেন? এই প্রশ্ন শুনতেই সাইমার চোখ ভরে এলো। সে অনেক দিন ধরে নিজের ভিতরে চাপা কথাগুলো আটকে রেখেছিল। হয়তো প্রথমবার মনে হলো কেউ বিচার না করে শুনতে পারে। সে ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করল। বাবার ঋণ, হঠাৎ ঠিক হওয়া বিয়ে, অসমাপ্ত পড়াশোনা, আর সেই ভয় যেটা প্রতিদিন তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। বলতে বলতে তার গলা কাঁপতে লাগল। সবাই খুশি ছিল, সে বলল, শুধু আমি ছিলাম না, কিন্তু আমার খুশি কারো কাছে জরুরি ছিল না। রাহাত মন দিয়ে শুনতে থাকল, মাঝখানে বাধা দিল না। যখন সে চুপ করল তখন সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, কখনো কখনো মানুষ মজবুরিকেই সঠিক সিদ্ধান্ত মনে করে নেয়, কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়া ভুল নয়। এটা শুনে সাইমা প্রথমবার মাথা তুলে তার দিকে তাকালো। তার কথায় অভিজ্ঞতা ছিল, যেন সেও জীবনের কোনো কঠিন সময় পার করে এসেছে। আপনি কি করেন? সে সংকোচ করে জিজ্ঞেস করল। রাহাত হালকা হাসল। আমি একটা এনজিওর সঙ্গে কাজ করি ঢাকাতে, যারা মুশকিলে পড়ে, বিশেষ করে মেয়ে আর বাচ্চাদের জন্য। আজও সেখান থেকেই ফিরছিলাম। এটা শুনে সাইমার মনে একটু স্বস্তি এলো। হয়তো এটাই কারণ যে তার আচরণে এত সংবেদনশীলতা ছিল। তবুও মনের এক কোণে ভয় বাকি ছিল। আখিরে সে তো একটা অচেনাই ছিল। রাহাত তার দ্বিধা বুঝে নিল। সে তৎক্ষণাৎ বলল, দেখুন, আপনি চাইলে এখনই পুলিশ হেল্প ডেস্কে যেতে পারেন, অথবা কোনো মহিলা সহায়তা কেন্দ্রে ছেড়ে দিতে পারি, সিদ্ধান্ত আপনার। এই কথা শুনে সাইমার মনের ভয়টা একটু কমে গেল। সে অনুভব করল যে এই ছেলে তার ওপর কোনো চাপ দিচ্ছে না, বরং তাকে বিকল্প দিচ্ছে, যেটা হয়তো এতদিন তার জীবনে কেউ দেয়নি। রাত গভীর হতে লাগল। স্টেশনের ভিড় কমতে শুরু করল। ঠান্ডা হাওয়া বইছিল, আর সাইমা প্রথমবার তার ভারী লেহেঙ্গা আর গয়নার অনুভূতি পেল। এই পোশাকে সে কোথাও নিরাপদ ছিল না। রাহাত আস্তে করে বলল,
যদি চান তাহলে আমার অফিসের কাছেই একটা নিরাপদ মহিলা আশ্রয়গৃহ আছে, সেখানে আমার চেনা লোক আছে, রাতটা সেখানে ভাগতে পারেন, সকালে আরাম করে ভাববেন এরপর কি করবেন। সাইমা কিছুক্ষণ ভাবল। তার সামনে দুটো পথ ছিল, ভয়ে একটা ঘুরে বেড়ানো নাকি একটা অচেনার উপর ভরসা করা। সে অনুভব করল যে জীবনে কখনো কখনো ভরসা করাও সাহসের কাজ। অবশেষে সে আস্তে করে মাথা নাড়ল। স্টেশনের বাইরে বেরোতেই ঢাকার রাতটা আলাদা লাগছিল। রাস্তায় হলুদ আলো জ্বলছিল, অটোওয়ালাদের ডাক ভেসে আসছিল, আর দূরে কোথাও বুড়িগঙ্গার ঠান্ডা হাওয়া অনুভব হচ্ছিল। রাহাত একটা অটো থামালো আর ড্রাইভারের সঙ্গে শান্ত স্বরে কথা বলল। পুরো রাস্তায় সে কোনো ব্যক্তিগত প্রশ্ন করেনি, যার জন্য সাইমা একটা অদ্ভুত নিরাপত্তা অনুভব করল। অটো ফার্ম গেটের কাছ দিয়ে যাচ্ছিল, শহরের আলো জানালা দিয়ে ভিতরে আসছিল। সাইমা বাইরে তাকিয়ে ভাবল, কয়েক ঘন্টা আগেও তার জীবন ঠিক বলে মনে করা হচ্ছিল, আর এখন সব কিছু অনিশ্চিত। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেও একটা অদ্ভুত স্বস্তি ছিল। কিছুক্ষণ পর অটো একটা শান্ত গলিতে থামল। সেখানে একটা পরিষ্কার ইমারত ছিল, যার বাইরে লেখা ছিল আশা মহিলা কেন্দ্র। ভিতরে একজন মধ্যবয়সী মহিলা তাদের দেখে রাহাতকে চিনতে পেরে হাসলেন। রাহাত সংক্ষেপে পরিস্থিতি বোঝালেন। মহিলা কোনো প্রশ্ন না করে সাইমাকে ভিতরে আসার ইশারা করলেন। যাওয়ার সময় রাহাত বলল, এখন আপনি নিরাপদে আছেন, সকালে দেখা হবে যদি চান। সাইমা প্রথমবার হালকা হাসি দিয়ে ধন্যবাদ বলল। তার মনে এখনও ভয় ছিল, কিন্তু সঙ্গে একটা নতুন আশাও জন্ম নিয়েছিল। তার জানা ছিল না যে এই দেখা শুধু এক রাতের সাহায্য নয়, রাহাতের জীবনও শীঘ্রই তার অতীতের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে যার কল্পনাও সে কখনো করেনি। সকালের হালকা রোদ আশা মহিলা কেন্দ্রের জানলা দিয়ে ভিতরে ঢুকছিল। রাতভরের ক্লান্তি আর মানসিক চাপের পর সাইমার চোখ দেরিতে খুলল। কিছুক্ষণের জন্য তার বুঝতেই পারছিল না সে কোথায় আছে। ঘরের সাদা দেওয়াল, পাশে রাখা পানির বোতল আর বাইরে থেকে আসা মহিলাদের আস্তে কথা বলার আওয়াজ ধীরে ধীরে তাকে বাস্তবে ফিরিয়ে আনল। তখনই গতরাতের সব ঘটনা একসঙ্গে তার মনে ফিরে এলো। বিয়ে, পালানো, স্টেশন আর রাহাত। সে গভীর নিঃশ্বাস নিল। অনেকদিন পর তার মনে হলো যে সে ভয় ছাড়াই ঘুমিয়েছে। তবুও মনে অনেক প্রশ্ন ছিল। এখন এরপর কি? বাড়ির লোকেরা কি ভাবছে? সে কি ঠিক করেছে? ঘরের বাইরে বেরোতেই সেই মহিলার সঙ্গে দেখা হলো যিনি রাতে তাকে ভিতরে নিয়েছিলেন। তার নাম ছিল নাসরিন আপা। মুখে আপনজনের ভাব আর গলায় শান্তি। তিনি হাসতে হাসতে বললেন, এখন কেমন আছো বেটা? ঘাবড়াও মাত, এখানে কেউ তোমাকে জোর করবে না, আগে নাস্তা করে নাও। এই সাধারণ কথা শুনেই সাইমার চোখ ভিজে এলো। তার বোঝা হলো যে নিরাপদ জায়গা বলতে কি বোঝায়। নাস্তার পর সে আঙিনায় বসেছিল, তখন রাহাত সেখানে এলো। আজ সে গতকালের তুলনায় বেশি স্বাভাবিক লাগছিল। হাতে কিছু কাপড় আর একটা ব্যাগ ছিল। সে হালকা হাসি দিয়ে বলল, ভাবলাম এই ভারী লেহেঙ্গায় আপনি বেশিক্ষণ আরামে থাকতে পারবেন না, তাই কিছু সাধারণ কাপড় নিয়ে এসেছি, যদি ঠিক লাগে তো। সাইমা কিছুক্ষণ তাকে দেখল। তার আচরণে কোনো ভান ছিল না। সে ধন্যবাদ বলল আর কাপড় নিয়ে নিল। কাপড় বদলে যখন সে ফিরে এলো, তখন প্রথমবার তার মনে হলো যে সে আবার নিজেকে ফিরে পাচ্ছে, শুধু একটা কন্যা নয় যাকে কোনো ভূমিকায় ঠেলে দেওয়া হয়েছিল। দুজনে আঙিনার এক কোণে বসল। সকালের হাওয়ায় বুড়িগঙ্গার আর্দ্রতা মিশেছিল। কিছুক্ষণ চুপচাপ ছিল। তারপর রাহাত আস্তে করে জিজ্ঞেস করল, এখন কি ভাবছ? সাইমা সত্যি কথা স্বীকার করে বলল, ভয় লাগছে, এরপর কিছু বুঝতে পারছি না। বাড়ি ফিরলে সব ভেঙে যাবে, আর না ফিরলে সমাজ বাঁচতে দেবে না। রাহাত গম্ভীর হয়ে বলল, সমাজ প্রায়ই যেটা সহজ লাগে সেটাকেই সঠিক মনে করে, কিন্তু জীবন সহজ সিদ্ধান্ত দিয়ে চলে না, সঠিক সিদ্ধান্ত দিয়ে চলে। তার কথায় অদ্ভুত বিশ্বাস ছিল। সাইমা প্রথমবার অনুভব করল যে সে শুধু সাহায্য করছে না, বরং তাকে নিজের ওপর ভরসা করতে শেখাচ্ছে। কথাবার্তা ধীরে ধীরে গভীর হতে লাগল। সাইমা তার পড়াশোনা, স্বপ্ন আর ভয়ের কথা বিস্তারিত বলল। রাহাত শান্তভাবে শুনতে থাকল। তারপর হঠাৎ সে চুপ করে গেল, যেন কোনো পুরনো চিন্তায় হারিয়ে গেছে। সাইমা জিজ্ঞেস করল, আপনি এত বোঝেন কি করে? মনে হয় আপনিও খুব কঠিন কিছু পার করে এসেছেন। রাহাত হালকা হেসে মাথা নিচু করল। কিছুক্ষণ পর সে বলতে শুরু করল। তার গলায় একটা গভীরতা ছিল যা সোজা হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। আমি ঢাকারই একটা ছোট মহল্লায় বড় হয়েছি। বাবা রিক্সা চালাতেন, মা বাড়িতে কাজ করতেন। পড়াশোনা ভালো ছিল, কিন্তু ঘরের অবস্থা সবসময় দুর্বল ছিল। যখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি, তখন একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার টাকা ছিল না, আত্মীয়রা সাহায্য করতে অস্বীকার করল। সেই দিন প্রথমবার বুঝলাম যে গরিব মানুষের কষ্ট কাউকে দেখা যায় না। সে একটু থামল, তার চোখে পুরনো যন্ত্রণা ঝলকাচ্ছিল। মা বাঁচেনি, সে আস্তে করে বলল। সেই দিন মনে হলো
যদি কেউ একটু সাহায্য করত তাহলে হয়তো সব বদলে যেত। সেই দিন থেকে ঠিক করলাম যে জীবনে যদি কিছু করতে পারি তাহলে যাদের সবচেয়ে বেশি দরকার তাদের জন্য কাজ করব। সাইমা কিছু না বলে তাকে শুনতে থাকল। এখন তার বোঝা যাচ্ছিল যে রাহাতের সংবেদনশীলতা কোথা থেকে এসেছে। রাহাত আরও বলল, আমি পড়াশোনা চালিয়ে গেলাম, স্কলারশিপ পেলাম, আর তারপর একটা সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত হলাম। এখন চেষ্টা করি যেন কাউকে একা অনুভব করতে না হয়, যেমনটা আমি নিজে একসময় ছিলাম। তার গল্প শুনে সাইমার ভিতরে কিছু বদলে গেল। তার মনে হলো যে কষ্ট শুধু তার ভাগ্যে আসেনি, প্রত্যেক মানুষ নিজের ভিতরে একটা অকথিত লড়াই নিয়ে চলে। কিছুক্ষণ নীরবতার পর নাসরিন আপা এসে বললেন, সাইমা, তোমার বাড়ি থেকে লোকেরা তোমাকে খুঁজছে, সকাল থেকে ফোন আসছে, হয়তো খবর ছড়িয়ে গেছে। এটা শুনতেই তার বুক জোরে ধুকপুক করে উঠল। ভয় আর অপরাধবোধ একসঙ্গে ফিরে এলো। সে ঘাবড়ে রাহাতের দিকে তাকালো। রাহাত শান্ত স্বরে বলল, পালিয়ে সবসময় বাঁচা যায় না, কিন্তু ফিরতেও তখনই যাওয়া উচিত যখন নিজেকে দুর্বল মনে না হয়। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। সে প্রথমবার অনুভব করল যে এখন সিদ্ধান্ত সত্যিই তার হাতে, কোনো চাপ নেই, কোনো মজবুরি নেই। ঠিক তখনই নাসরিন আপা বললেন যে তার বাবা খুব চিন্তিত আর বারবার বলছেন যে শুধু মেয়েটা নিরাপদে পাওয়া যাক। এটা শুনে সাইমার চোখ থেকে জল বেরিয়ে এলো। সে প্রথমবার ভাবল যে হয়তো তার সিদ্ধান্ত শুধু তাকে নয়, তার পরিবারকেও ভেঙে দিয়েছে। রাহাত আস্তে করে বলল, কখনো কখনো সত্যের মুখোমুখি হওয়া জরুরি হয়, কারণ সেটাই নতুন শুরুর পথ তৈরি করে। সাইমা মাথা তুলে তার দিকে তাকালো। তার মনে এখন ভয়ের সঙ্গে সঙ্গে একটা নূতন সাহসও জন্ম নিচ্ছিল। তার মনে হলো যে পালানো শেষ নয়, বরং হয়তো তার আসল জীবনের শুরু। আশা মহিলা কেন্দ্রের আঙিনায় সেই দিনের হাওয়া কিছুটা আলাদা ছিল। সকালের রোদ এখন তীব্র হয়ে উঠেছে, কিন্তু সাইমার মনে একটা অদ্ভুত ঠান্ডা আর অস্থিরতা একসঙ্গে চলছিল। নাসরিন আপা যখন বললেন যে তার বাবা সর্বত্র তাকে খুঁজছেন, তখন তার ভিতরে আবেগের ঝড়ো উঠে গেল। সে পুরো রাত নিজের সিদ্ধান্তকে সাহস বলে মনে করছিল, কিন্তু এখন প্রথমবার তার বাড়ির চিন্তাটাও ঠিক ততটাই গভীরভাবে অনুভব হচ্ছিল। সে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল আর সামনের রাস্তায় যাওয়া আসা মানুষদের দেখছিল। প্রত্যেক মানুষ নিজের জীবনে ব্যস্ত ছিল, যেন দুনিয়ায় কিছুই বদলায়নি, অথচ তার জীবন এক রাতেই পুরোপুরি বদলে গেছে। তার মনে পড়ল বাবা সবসময় বলতেন, বেটা, মানুষের সবচেয়ে বড় ভরসা তার পরিবার, আর সেই পরিবার আজ তার জন্য অপমান আর চিন্তার মাঝে দাঁড়িয়ে আছে। রাহাত কিছু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মনে হলো সাইমা এখন আর পালানো মেয়ে নয়, সে ভাবতে শুরু করেছে। এই পরিবর্তনটাই সবচেয়ে জরুরি ছিল। সে আস্তে করে তার কাছে এসে শান্ত স্বরে বলল, ভয় লাগছে? সাইমা তার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখন আর পালাতে চাই না, শুধু বুঝতে পারছি না কিভাবে মুখোমুখি হব। রাহাত কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, সত্য থেকে পালালে ভয় পিছু নেয়, কিন্তু সত্যের মুখোমুখি হলে ভয় কমতে থাকে। হয়তো এখন সময় এসেছে তোমার পরিবারের সঙ্গে কথা বলার। এই কথা শুনে সাইমার চোখ আবার ভিজে এলো। তার ভয় ছিল যে বাড়ি ফিরলেই সবাই তাকে দোষ দেবে, সমাজ তিরস্কার করবে, আর হয়তো বাবাও রাগ করবেন। কিন্তু ভিতরে কোথাও একটা আওয়াজ বলছিল, কথা না বলে কোনো পথ বেরোবে না। নাসরিন আপা পরামর্শ দিলেন যে আগে ফোনে কথা বলে নেওয়াই ভালো হবে। কাপা হাতে সাইমা ফোন তুলল। নম্বর ডায়াল করার সময় তার আঙুল বারবার থেমে যাচ্ছিল। যেই কল কানেক্ট হলো, ওপাশ থেকে বাবার ভাঙা গলা ভেসে এলো, সাইমা, বেটা, তুই ঠিক আছিস তো? শুধু এটুকু শুনতেই তার চোখ থেকে জল ঝরে পড়ল। সে কিছুক্ষণ কথাই বলতে পারল না। বাবার গলায় রাগ ছিল না, শুধু ভয় আর স্বস্তি ছিল। আমি ঠিক আছি বাবা, সে কোনো রকমে বলল। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর বাবা বললেন, বাস, ঘরে চলে আয়, আর কিছু চাই না। এই একটা বাক্য তার ভিতরে জমা অপরাধবোধকে আরও গভীর করে দিল। সে প্রথমবার অনুভব করল যে কখনো কখনো মা বাবারাও সমাজের চাপে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু তাদের হৃদয়ে সন্তানের জন্য শুধু ভালোবাসাই থাকে। ফোন কাটার পর সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। রাহাত তাকে সময় দিল, তারপর আস্তে করে বলল, আমি বাড়ি যাব, কিন্তু এবার নিজের কথা বলবো। তার স্বরে এখন ভয়ের চেয়ে দৃঢ়তা বেশি ছিল। দুপুর হতে না হতেই রাহাত তাকে মিরপুরের সেই গলিতে পৌঁছে গেল যেখান থেকে সে গতরাতে পালিয়েছিল।
সেই বাড়ি, সেই সাজসজ্জা, কিন্তু এখন পরিবেশ বদলে গেছে। আলো নিভে গেছে, চেয়ারগুলো খালি পড়ে আছে, আর লোকেদের আস্তে ফিসফিসানি হাওয়ায় ভাসছে। যেই সাইমা ভিতরে ঢুকল, তার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল ছিল, কিন্তু অভিযোগ ছিল না। বাবা কিছু দূরে দাঁড়িয়েছিলেন, তার মুখ ক্লান্ত ছিল, যেন এক রাতে অনেক বছর বুড়ো হয়ে গেছেন। কিছুক্ষণ ঘরে শুধু কান্নার আওয়াজ গুঞ্জরিত হলো। তারপর বাবা ধীরে ধীরে তার কাছে এসে বললেন, তুই এমন করলি কেন? বেটা, যদি খুশি না ছিলি তো বলে দিতিস। এটা শুনে সাইমার ভিতরে চাপা কথাগুলো বেরিয়ে এলো। সে প্রথমবার খোলাখুলি বলল যে সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না। তার নিজের জীবন নিজে ঠিক করার অধিকার চাই, পরিবার থেকে দূরে যেতে চায়, কিন্তু নিজেকে হারাতেও চায় না। ঘরে বসা আত্মীয়হা চুপ হয়ে গেল। প্রথমবার কেউ তার কথা পুরোপুরি শুনল। বাবা অনেকক্ষণ কিছু বললেন না, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, হয়তো ভুল আমাদেরও ছিল, আমরা সমাজের ভয়ে তোর কথা শুনিনি। এই স্বীকারোক্তি সাইমার কাছে অপ্রত্যাশিত ছিল। তার মনে হলো যেন তার কাঁধ থেকে বছরের পর বছরের বোঝা নেমে গেল। এর মাঝে বাবার নজর রাহাতের ওপর পড়ল, যে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়েছিল। তিনি এগিয়ে এসে তাকে ধন্যবাদ দিলেন। কথাবার্তার মাঝে হঠাৎ বাবা তার নাম আবার বললেন, রাহাত, তোমার পুরো নাম কি বলেছিলে? রাহাত হোসেন, সে স্বাভাবিকভাবে বলল। বাবা কিছুক্ষণ থমকে গেলেন, তার চোখে বিস্ময় ফুটে উঠল। তিনি মনোযোগ দিয়ে রাহাতকে দেখলেন, যেন কোনো পুরনো মুখ চিনতে চাইছেন। তোমার বাবার নাম আব্দুল করিম ছিল? রাহাত চমকে উঠল। জি, কিন্তু আপনি কি করে জানলেন? ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। বাবার চোখ ভিজে এলো। তিনি আস্তে করে বললেন, বছর কয়েক আগে যখন আমার ব্যবসা শুরু হয়েছিল, তখন একটা রিকশাওয়ালা লোক প্রতিদিন আমার মাল বইত। একদিন আমার কাছে টাকা ছিল না, তবু সে সাহায্য করেছিল। সেই আব্দুল করিমই ছিল। বলেছিল, সাহেব, আজ না হলে কাল দিয়ে দিও। সেই সাহায্যের জন্যই আমার কাজ বেঁচে গিয়েছিল। তিনি রাহাতের কাঁধে হাত রেখে আবেগপ্রবণ হয়ে বললেন, আমি তাকে আর খুঁজে পাইনি। আজ তার ছেলে আমার মেয়ের জীবন বাঁচিয়ে দাঁড়িয়ে আছে। এটা শুনে সাইমা আর রাহাত দুজনেই স্তব্ধ হয়ে গেল। যেন ভাগ্য বছরের পর বছরের অসমাপ্ত সম্পর্ক হঠাৎ পূর্ণ করে দিয়েছে। সেই মুহূর্তে সবাই অনুভব করল যে জীবনে কিছু দেখা শুধু সংযোগ নয়, সেগুলো সময়ের চক্র, যা সঠিক মুহূর্তে মানুষকে আবার জুড়ে দেয়। সাইমা রাহাতের দিকে তাকালো। এখন সে আর শুধু অচেনা নয়, বরং সেই গল্পের অংশ হয়ে গেছে যেটা হয়তো নিয়তি অনেক আগেই লিখে রেখেছিল। সেই দিন মিরপুরের সেই বাড়িতে যে নীরবতা ছিল, সেটা ধীরে ধীরে একটা নতুন বোঝাপড়ায় বদলে যেতে লাগল। রাতভর যে বাড়িতে লজ্জা, ভয় আর সমাজের কথা গুঞ্জরিত হচ্ছিল, সেখানে এখন প্রথমবার সত্যিকারের কথাবার্তা হচ্ছিল। সাইমা তার বাবার সামনে বসেছিল, আর রাহাত কিছু দূরে শান্তভাবে দাঁড়িয়েছিল। কারও তাড়া ছিল না, যেন সবাই বুঝে গেছে যে এই মুহূর্ত কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি একটা শিক্ষার মুহূর্ত। সাইমার বাবার চোখে অনুতাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি আস্তে করে বললেন, বেটা, আমরা সবসময় ভেবেছি মা বাবা হিসেবে আমাদের সব জানা আছে, সন্তানের জন্য কি ভালো। কিন্তু হয়তো আমরা এটা ভুলে গিয়েছিলাম যে জীবনটা তোকে জিততে হবে, আমাদের নয়। তার গলা কাঁপছিল। এই সেই মানুষ যার সামনে সে কথা বলতে ভয় পেত, আর আজ সেই তিনিই তার কথা শোনার জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছেন। সাইমার চোখ থেকে জল বয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে সত্য বললে সম্পর্ক ভাঙে না, বরং মজবুত হয়। মা তার হাত ধরে বললেন, আমাদের সমাজের ভয় ছিল, লোকে কি বলবে, এটাই ভেবে গিয়েছি। কিন্তু গতরাতে বুঝলাম, বেটি হারানোর চেয়ে বড় কোনো ভয় নেই। ঘরে বসা আত্মীয়রাও এখন চুপ। যারা রাতে নানা রকম কথা বলছিল, তারাই এখন মাথা নিচু করে বসে আছে, যেন হঠাৎ কেউ আয়না সামনে রেখে দিয়েছে। সেই সন্ধ্যায় বাড়িতে একটা ছোট সিদ্ধান্ত নেওয়া হলো, বিয়ে বাতিল করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত সহজ ছিল না। সমাজে কথা হবে, লোকে প্রশ্ন করবে, আত্মীয়রা তিরস্কার করবে। কিন্তু এবার বাবা স্পষ্ট করে বললেন, লোকে দুদিন কথা বলবে, কিন্তু আমার মেয়ে সারা জীবন বাঁচবে। এখন সিদ্ধান্ত সে নেবে। এটা শুনে সাইমার ভিতরে যেন বছরের পর বছর বন্ধ দরজা খুলে গেল। প্রথমবার তার মনে হলো তার জীবন সত্যিই তার নিজের। পরের কয়েকদিনে অনেক কিছু বদলে গেল। শুরুটা সহজ ছিল না। পাড়ায় ফিসফিসানি হতো, লোকে দেখলে আস্তে কথা বলতো। কিন্তু ধীরে ধীরে তারাই চুপ হয়ে গেল। যখন তারা দেখল সাইমা মাথা নিচু করে নয়, আত্মবিশ্বাস নিয়ে বাড়ি থেকে বেরোয়। সে আবার পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি হল।
প্রথম দিন যখন কলেজে পৌঁছল তখন তার মনে হলো জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। সেই করিডর, সেই বইয়ের গন্ধ, কিন্তু এবার তার ভিতরে ভয় নয়, দৃঢ়তা ছিল। রাহাতের সঙ্গে তার দেখা সাক্ষাৎও চলতে থাকল, কিন্তু এখন তাদের সম্পর্ক কোনো ফিল্মি রোম্যান্সের মতো ছিল না। সেটা ছিল বন্ধুত্ব, সম্মান আর গভীর বোঝাপড়া। দুজনে প্রায় বুড়িগঙ্গা ঘাটে বসে লম্বা কথা বলতো। রাহাত তাকে তার সামাজিক কাজের কথা বলতো, আর সাইমা ধীরে ধীরে সেই কাজে যুক্ত হতে লাগল। একদিন দুজনে ঢাকার বুড়িগঙ্গা ঘাটে বসেছিল। সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে, হাওয়ায় ঘণ্টার আওয়াজ আর দ্বীপের আলো ভাসছিল। সাইমা শান্ত স্বরে বলল, যদি সেই রাতে আমি পালাতাম না, তাহলে হয়তো আজও নিজেকে হারিয়ে ফেলতাম। রাহাত হাসল আর বলল, আর যদি সেই রাতে আপনি স্টেশনে না আসতেন, তাহলে হয়তো আমাদের কখনো দেখাও হতো না। দুজনেই হালকা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে একটা গভীর অর্থ ছিল। জীবন কখনো কখনো ভেঙে যাওয়ার পরই সঠিক দিক দেখায়। সময় গড়িয়ে গেল। সাইমা এখন আশা মহিলা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে শুরু করেছে। সে সেই মেয়েদের সঙ্গে দেখা করে যারা ভয় আর মজবুরিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। যখন সে নিজের গল্প বলে, তখন মানুষের চোখে আশা দেখা যায়। একদিন নাসরিন আপা তাকে বললেন, তুমি জানো, তোমার গল্প অনেক মেয়েকে সাহস দিচ্ছে। এটা শুনে সাইমার মনে হলো তার কষ্ট বৃথা যায়নি, সেটা অন্য কারো শক্তি হয়ে উঠেছে। কয়েক মাস পর সেই বাড়িতে আবার আলো জ্বলল, কিন্তু এবার বিয়ের জন্য নয়, একটা ছোট্ট অনুষ্ঠানের জন্য। সাইমা তার পড়াশোনায় অসাধারণ ফল করেছে, আর পরিবার তার সাফল্যের উৎসব করেছে। বাবা গর্ব করে লোকেদের বলছিলেন, আমার মেয়ে নিজের জীবন নিজে গড়ছে। অনুষ্ঠানের মাঝে বাবা রাহাতকে ডেকে হাসতে হাসতে বললেন, বেটা, এখন তুমি আমাদের ঘরের মেহমান নও, নিজের হয়ে গেছ। রাহাত সংকোচ করে সাইমার দিকে তাকালো। দুজনের চোখে একটা অকথিত ভাব ছিল। তাড়াহুড়ো নেই, কিন্তু একটা ভরসা আছে যে জীবন তাদের যেখানে নিয়ে যাবে, সেখানে তারা নিজের সিদ্ধান্ত নিজেরাই করবে। রাতে ছাদে দাঁড়িয়ে সাইমা আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল সেই রাতে যখন সেই বাড়ির জানালা দিয়ে পালিয়েছিল। সেই রাতে তার মনে হয়েছিল সব শেষ, কিন্তু আজ বুঝতে পারছে সেই মুহূর্তই তার আসল শুরু ছিল। সে আস্তে করে বলল, কখনো কখনো পালানো হার নয়, নিজেকে বাঁচানোর প্রথম চেষ্টা। নিচ থেকে মায়ের গলা ভেসে এলো, সাইমা, সবাই তোমাকে ডাকছে। সে হাসল আর সিঁড়ির দিকে এগিয়ে গেল। এখন তার পায়ে ভয় নেই, আত্মবিশ্বাস আছে। ঢাকার রাত আবার আলোয় ভরা, কিন্তু এবার সেই আলো কোনো বিয়ের নয়, একটা মেয়ের নতুন জীবনের, যে সমাজের সঙ্গে লড়াই না করে সত্য বলে নিজের পথ বানিয়েছে। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় বার্তা। জীবন তখনই বদলায় যখন মানুষ অন্যের আশা দিয়ে নয়, নিজের সত্য দিয়ে বাঁচে। যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল আদনান বয়েসকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। কমেন্টে তোমার আর তোমার শহরের নাম লিখো, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথায় কোথায় পৌঁছেছে। আবার দেখা হবে একটা নতুন আবেগপূর্ণ গল্প নিয়ে। ততক্ষণ সুখে থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সম্পর্কগুলোকে সময় দিও। ধন্যবাদ।